আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমি ইতিহাস থেকে কিছু কথা বলবো। যখন ভারত মহাদেশকে ব্রিটিশ সরকার শাসন করত, তখনকার থেকে শুরু করি। ভারত যখন ব্রিটিশ শাসন করতো তখন থেকে আর কি মুসলমান আর হিন্দুদের মধ্যে ভারত ব্রিটিশ সরকার একটা বিভাজন তৈরি করে রেখেছে, যেখানে তারা ধর্মবিদ্বেষী অথবা ধর্ম নিয়ে তাদের সমস্যা ছিল। সেটা ব্রিটিশ সরকার করেছিল, চেয়েছিল যাতে তারা একসাথে না থাকে। এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করত ব্রিটিশরা। তারপরে 1940-এর দিকে অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না তিনি পদক্ষেপ নিলেন যে একটা রাজনৈতিক দল গঠন করবে ধর্মভিত্তিক। সেটা নাম দেওয়া হলো জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী। তখনকার অল ইন্ডিয়া জামায়াত ইসলামী ছিল। সেটা 1940 সালে তারা গঠন করেছিল। তারপর হিন্দু মুসলমানদের ভিতরে বিরোধ, ধর্মভিত্তিক এই সেই কত কিছু, অনেক বিরোধ ছিল। তাদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি এক ছিল না। তারা আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানায় ব্রিটিশকে, যে আমাদের পাকিস্তানকে আলাদা রাষ্ট্র করে দেন, আমরা আলাদা রাষ্ট্র চাই, স্বাধীন রাষ্ট্র চাই। ব্রিটিশ সেটা দেয় নাই, রাজি ছিল না। পরে পর্যায়ক্রমে আর কি হিন্দুরাও আর কি আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানায়। হিন্দু মুসলমান প্রথমে উভয় দুজনে মিলেই যৌথ আন্দোলন করে আলাদা রাষ্ট্রের দাবিতে। পরে রাজনৈতিক স্বার্থে আলাদা আলাদা দেশের দাবি জানায়। নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা প্রত্যেক দিন হয়, ফ্যাসাদ। এই সময় ওই সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ব্রিটিশ সরকার দুর্বল হয়ে যায়, কারণ তাদের অর্থনীতি অনেক খারাপ হয়ে যায়। তারা ভারতকে শাসন করার মতন অর্থ ব্যয় করতে পারছে না। তাদের আয় কম হয়ে গেছে, ব্যয় বেশি হয়ে গেছে। অভ্যন্তরীণ অনেক ঝামেলা হচ্ছে, হিন্দু মুসলমান আন্দোলন করছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। একটা বিশৃঙ্খল হয়ে গেছে দেশের মধ্যে। তাদের দীর্ঘদিন ক্ষমতা টিকিয়ে রাখার মতন আর তাদের সম্ভব হচ্ছিল না। পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হ্যাঁ, আলাদা করে দেওয়াটাই ভালো হবে। পরে প্রত্যেকটা অঙ্গরাজ্যকে তারা স্বাধীন করে দিল, বলে দিল যে তোমরা নিজের ইচ্ছায় তোমরা সিদ্ধান্ত নিতে পারবা, নিজের ইচ্ছা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবা তোমরা কোন দেশের সাথে যুক্ত হবা। পরে প্রথমে 1947 সালে পাকিস্তানকে আলাদা করলো। পাকিস্তান আলাদা হলো 15 আগস্টে। পাকিস্তান আর ভারতের মূল শত্রুতার শুরু ধরেন ওখান থেকেই। জম্মু কাশ্মীর ভারত রাজ্যের একটা দুইটা অঙ্গরাজ্য ছিল, অথবা জেলা প্রদেশ যেটাই বলি। কাশ্মীরে ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আর জম্মুতে ছিল হিন্দু বেশি সংখ্যাগরিষ্ঠ। তাই পাকিস্তান চাইছিল যে যত মুসলমান রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে, তাদেরকে নিয়ে পাকিস্তান গড়বে। আর ব্রিটিশ তো প্রত্যেক অঙ্গরাজ্যকে স্বাধীন করে দিয়েছে। তারা ইচ্ছা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে, ইচ্ছা মতন সিদ্ধান্ত নিতে পারবে তারা কোন দেশের সাথে যুক্ত হবে। তারপরে জম্মু কাশ্মীর প্রতিনিধি ছিল, প্রত্যেকটা অঙ্গরাজ্যতে একজন করে প্রতিনিধি থাকতো, শাসক ছিল। ব্রিটিশরা এটা বানাতো। তো ওই জম্মু কাশ্মীরের প্রতিনিধি অথবা শাসক ছিলেন মহারাজ হরিশ সিং। এই হরিশ সিং ইন্ডিয়াকে ভারতকে সমর্থন জানালো। তারা ভারতের সাথে যুক্ত হলো। কিন্তু পাকিস্তান চাইছিল না। পাকিস্তান চাইছিল যে যদি মুসলমানরা জম্মু জম্মু কাশ্মীরে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি, এখানে ওরা হিন্দুদের সাথে নিরাপদ থাকবে না, তারা ঝুঁকির মধ্যে থাকবে। তার জন্য তারা চাইছিল মুসলমানদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু
15 আগস্ট 1947 পাকিস্তান স্বাধীন হলো, 16 আগস্ট ভারত স্বাধীন হলো। এখন পাকিস্তান কোনোভাবেই ছাড়তে রাজি না এই কাশ্মীরকে, যেহেতু এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এটা তারা চাইছিল। এক পর্যায়ে পাকিস্তান সেনা ঢুকিয়ে দিছে কাশ্মীরের ভিতরে। আর ওই মহারাজ হরিশ সিংহ আবার ভারত থেকে সেনাবাহিনী ঢুকেছে, এভাবে একটা গৃহযুদ্ধ হয়েছিল, অনেক মানুষ মারা গেছে। অবশেষে পাকিস্তান সেটাকে কবজা করতে পারে নাই, এখন পর্যন্ত তা নিয়ে বিরোধ চলছে। জামায়াত ইসলামী এটা কিন্তু 47-এরও অনেক আগে রাজনৈতিক দল হিসেবে পরিচিত হয়েছে। মানে মোহাম্মদ আলী জিন্না একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করেছিল, সেটা হচ্ছে জামায়াত, 1940 সালে। তাদের মূল কাজ ছিল, কর্মকাণ্ড ছিল ইসলাম ভিত্তিক দেশ পরিচালনা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের ইসলাম শিক্ষা দেওয়া, মানুষের কাছে ধর্ম পৌঁছে দেওয়া, মানে ধর্মীয় দিকে তারা রাজনীতি করতো। তাদের মূল লক্ষ্য ছিল ধর্মীয়, আর তার জন্যই তাদের গঠন করা হয়েছিল। পরে 47-এর পরে সেটা পাকিস্তানের শাখা হয়ে গেল, মানে মুসলিম জামায়াত ইসলামী পাকিস্তান। আর ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন করতো তখন তো অল ইন্ডিয়া মুসলিম লীগ ছিল, তার নেতা ছিল মোহাম্মদ আলী জিন্না। তখন এটা হয়ে গেল মুসলিম লীগ পাকিস্তান, জামায়াত ইসলামী পাকিস্তান। তারপরে ভারত তো সবসময় আমাদের কুদৃষ্টিতে দেখে এই পূর্বের থেকেই। তারা চাইছিল যাতে বাংলাদেশ তারা নিতে পারে, বাংলাদেশ তাদের হয়। সেটা তো সম্ভব হয় নাই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো, বাংলাদেশকে মানে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো তখন কেউ ছিল না, মানে বড় কোনো নেতা ছিল না বাংলাদেশ। তার জন্য বাংলাদেশ পাকিস্তানের দখলে যায় মুসলিম দেশ হিসেবে। পরে ভারত মানে এটার আশা ছাড়ে না বাংলাদেশে, যে বাংলাদেশ একদিন একদিন তাদের হবে, তারা এই আশায় থাকে। আমাদের বাংলা মানে আমরা পূর্ব পাকিস্তান, তখন তো পূর্ব পাকিস্তান ছিলাম, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল, মানে লোক ছিল বেশি, পশ্চিম পাকিস্তানে ছিল কম। আমাদের অর্থ মানে আমাদের আয় পূর্ব পাকিস্তানে বেশি ছিল। আমাদের পাট শিল্প ছিল, পোশাক শিল্প ছিল, নারী কর্মজীবী ছিল, এসব মিলিয়ে আমাদের পূর্ব পাকিস্তানের ইনকাম ছিল বেশি, পশ্চিম পাকিস্তানের কম। কিন্তু পশ্চিম পাকিস্তানি সরকারি ও দলীয় যত সরকারি প্রশাসন, সিভিল যত যা আছে, মানে সরকারের ভিতরে তারা ছিল 95 ভাগ, রাজনৈতিক সরকারি সব তারা ছিল 95 ভাগ। বাংলাদেশে ছিল পাঁচজন, মানে 5 ভাগ, শতকরা 5%। সে একবারে অতি নগণ্য পরিমাণ। তারা আমাদের উপরে বৈষম্য করতো, মানে তারা তাদের স্বার্থ হাসিল করতো আমাদের দিয়ে। আমরা ইনকাম করতাম কিন্তু তারা ভোগ করতো, আমরা বঞ্চিত ছিলাম। তখন পাকিস্তান মুসলিম লীগ চাইছিল রাষ্ট্রভাষা উর্দু করবে, তাদের ভাষা তো উর্দু আর আমাদের ভাষা তো বাংলা। এটা নিয়ে এই প্রথম বিরোধ শুরু। আমরা চাইছিলাম যে না, আমরা বাংলা ভাষাই আমাদের মাতৃভাষা হবে, আমাদের ভাষাকে স্বাধীন করে দেওয়া হবে, আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়া হোক বাংলা ভাষা হিসেবে। কিন্তু তারা চাইছিল না, উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে প্রথম মানে দ্বন্দ্ব শুরু হয় 1949 সালে। মুসলিম লীগ আওয়ামী লীগ দল গঠন করা হয়। সেই দল গঠন করেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং এই শেখ মুজিবুর রহমান, এরা প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম লীগ আওয়ামী লীগের 1949-এ। তারপরে 1952 সালে ভাষা আন্দোলন হলো, ভাষার জন্য যুদ্ধ হলো। অবশেষে তারা আমাদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এইখান থেকে আর কি শেখ মুজিবুরের পরিচিত আর কি বেশি হয়েছে, জনপ্রিয়তা হয়েছে পূর্ব বাংলার ভিতরে। ওই ভাষা আন্দোলন থেকে শুরু আর কি তার সূচনা, তার জনপ্রিয়তা অনেক হয়ে গেছে। তখন তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা 1955 সালে ওই মুসলিম লীগ মানে সংগঠন, মানে রাজনৈতিক দল, সেটা থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দিচ্ছে 1955 সালে, শুধু আওয়ামী লীগ রাখছে। মানে তাদের উদ্দেশ্য ছিল মুসলিম মানে ধর্মভিত্তিক রাজনীতি না, এক পক্ষ
একপক্ষিক রাজনীতি তারা করবে না, কারণ মুসলিম লীগ হলে তারা শুধু মুসলমানদের সাথেই যুক্ত থাকবে। তারা চাইছিল যেহেতু বাংলাদেশে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম উভয় জাতির লোক আছে, এখানে মুসলিম শব্দ বাদ দেওয়াই ভালো হবে। তারা মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করলো, যাতে এটা সবার দল হয়। সেটাই ভালো হয়েছে, করেছে আওয়ামী লীগ দল। তারপরে ধীরে ধীরে রাজনৈতিক প্রতিহিংসা পূর্ব বাংলা মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের মানুষের উপরে আক্ষেপ করে, সবসময় ক্ষোভ ঝাড়ে। তারা তারা মানে আমরা সন্তুষ্ট ছিলাম না পশ্চিম পাকিস্তানের উপর, কারণ তারা আমাদের উপরে বৈষম্য করতো, তারা আমাদের সুবিধা বঞ্চিত করতো। রাজনৈতিক হিসেবে তারা বেশি নেতা ছিল, সরকারি হিসেবে তারা সরকারি ভিতরে যত প্রশাসন আছে তারাই বেশি ছিল, আমরা ছিলাম কম। এইসব বিরোধ নিয়ে আমাদের সবসময় কি আমরা তাদের দেখতে পারতাম না, আমরা তাদের বিরুদ্ধে সবসময় চলতাম। তখন আওয়ামী লীগ 1970-এ নির্বাচনে গেল, কেন্দ্রীয় নির্বাচন থেকে টোটাল 365 আসন, পূর্ব পশ্চিম মিলিয়ে 365 আসনের ভিতরে 168 আসন পেল আওয়ামী লীগ, মানে তারা সংখ্যাগরিষ্ঠ হলো, তারা কেন্দ্রীয় সরকার গঠন করার উপযুক্ত হলো। কিন্তু তারা চায়নি যে এটা স্বাধীন বাংলা হবে। তখন তারা চেয়েছিল মানে স্বায়ত্তশাসন মানে নিজের দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা, গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশেই নেবেন। আমাদের দেশের অর্থনীতির হিসাব আমরাই রাখবো, আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব, কিন্তু রাজ্য আলাদা হবে না, রাজ্য একটাই থাকবে, আমরা অঙ্গরাজ্যই থাকবো। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ এটা মনে করতেন যদি তাদের এই স্বায়ত্তশাসন কায়েম হয় তাহলে তারা স্বাধীন হওয়ার আন্দোলন করবে। এজন্য তারা ক্ষমতা হস্তান্তর করে নাই আর কি। তখন ক্ষমতা হস্তান্তর না করণে এই থেকেই আর কি মূল বিরোধটা শুরু হলো। 71-এর থেকে সব হরতাল অবরুদ্ধ করে, 70-এর থেকে শুরু হলো সহিংসতা, হরতাল অবরুদ্ধ, রেলপথ এই পথ ওই পথ সব বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান জ্বালাময়ী ভাষণ দিল, মানুষকে উস্কে দিল পাকিস্তানের পক্ষে। সে মানে এটা পারতো ভালো, সে আর কি চাপাবাজ ছিল, তার মুখের চাপা ছিল, চাপাবাজ না হলে রাজনীতি করা যায় না। সে চাপাবাজি করে জনগণকে উস্কে দিল আরও বেশি। জনগণ তো পূর্বের থেকেই ক্ষোভ, কিন্তু আরও বেশি উস্কে দিল। এখন তাদের জনগণকে মানে এখন যুদ্ধের মাঠে আর কি নামাবে, প্রতিনিধিত্ব সেই তো করবে যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, আমাদের গায়েরটা না, প্রয়োজন হলে তোমাদের গায়েরটা দেব। হ্যাঁ, কারণ ওই বঙ্গবন্ধু পরিবারে তো কারো গায়ের রক্ত যায় না, গেছে সাধারণ মানুষের রক্তই, সাধারণ মানুষের যুদ্ধ করছে। ওই যে পূর্ব থেকে যে ইন্ডিয়া আমাদের পক্ষে মানে একটা দৃষ্টি দিয়ে রাখছে, এখন এই সুযোগটা তারা কাজে লাগাইছে। এই সময় তারা দাবার একটা ঘোড়া পেয়ে গেছে, দাবার চাল, ঘোড়া শেখ মুজিবুর রহমান, ওকে দিয়েই হবে। এই আন্দোলনে তারা আরও বেশি উৎসাহ দিছে শেখ মুজিবকে, আমরা আছি আপনার সাথে, আপনি চালিয়ে যান, এদেশের প্রতিনিধিত্ব আপনিই করবেন, ওদের সাথে থাকা দরকার নাই। এই ইন্ডিয়ার সাহস, উস্কানি, সান্ত্বনা, আশ্বাসে আরও বেশি উদ্বুদ্ধ হয়েছে শেখ মুজিবুর রহমান, বাঙালিকে আরও বেশি উৎসাহিত করেছে স্বাধীন হওয়ার জন্য। যেভাবেই হলো স্বাধীন হলো, যেভাবে জম্মু কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনী ঢুকছে, পরে মহারাজ হরিশ সিং আবার ভারতের সেনাবাহিনী ঢুকিয়ে যুদ্ধ চালিয়েছে, ওই একই সিস্টেম হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের মধ্যে পাকিস্তান হামলাদাররা ঢুকছে, এখান থেকে শেখ মুজিবুর রহমান ভারত থেকে সহযোগিতা পাইছে। তারা ভারত সরাসরি আগ্রাসন করছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের সৈন্য দিছে, বাংলাদেশের মুক্তিবাহিনীকে ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, মানে যত প্রকার ধরেন এই যুদ্ধটা সরাসরি ভারতের সাথে ছিল, বাংলাদেশ একটা উছিলা ছিল। এই যুদ্ধটা ভারতেই ধরেন করছে পাকিস্তানের সাথে, বাংলাদেশের উছিলা, বাংলাদেশ একটা নাম, নাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে পারত না, কেন সেনা অস্ত্র গোলা বারুদ সব পশ্চিম পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে কিছু ছিল না। ভারত সহযোগিতা করছে তাদের স্বার্থের জন্য। তারা চাইছিল যদি যদি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয় তাহলে তারা মানে হুমকির মুখে থাকবে সবসময় ভারত, তাদের গোনার টাইম নেই,
পাকিস্তান মনে করতো যদি আমার সাথে আমি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে থাকি তাহলে ভারতের জিগানের টাইম নেই, এটা হুমকি মনে করতো ভারত। এজন্যই এটাকে বিভাজন করার তাদের প্রথম থেকে লক্ষ্য ছিল। সেই লক্ষ্য তারা অর্জন করতেও পারছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুরের দ্বারা। কারণ বাংলাদেশ ধরেন, বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ধরেন 100%-এর ভিতরে 40%, আর ভারত ছিল 100%-এর ভিতরে 45%, বাংলাদেশ ছিল 15%, শক্তির দিকে। এখন ভারত যেহেতু 45%, পাকিস্তান 40%, 40%-40%-এর সাথে পারবে, কিন্তু যদি এই 15% আবার 40%-এর সাথে যোগ হয় তাহলে 60% হবে। 60% 40%-এর সাথে যায় না, 40% 60%-কে হারাতে পারবে না। এইটা তাদের লক্ষ্য ছিল, যাতে দুইটা আলাদা হয় তাদের শক্তি কমে যাবে, পাকিস্তানের শক্তি কমে যাবে, এদিকে অর্থনৈতিক ভাঙা একটা বাংলাদেশ পাবে, যার নির্ভরই করবে যারা ভারতের উপরে। একটা অর্থনীতি ভাঙা একটা চাকর দেশ বাংলাদেশ পাবে তারা, এটা তাদের লক্ষ্য ছিল, তারা অর্জনও করতে পারছে। যাই হয়েছে, 71-এর পরে দেশ স্বাধীন হয়ে গেল। তখন যুদ্ধ অপরাধী নামে, রাজাকার নামে জামাত সংগঠনকেই জড়িত করা হলো। আর তারা তখন জড়িত ছিল জামাত ইসলাম, কারণ জামাত ইসলামে জানতো যে ধর্মবিদ্বেষের কারণে আমরা আলাদা হয়ে গেলাম তাদের থেকে, তারা আর আমরা আলাদাই ধর্মভিত্তিক আলাদা রীতিনীতি মানি। এখন সেখান থেকে যদি আবার এই শিয়ালের থেকে শকুনে নেয় তাহলে লাভ কি? এটা অন্যভাবে সমাধান করা যাবে, কিন্তু তারা দেশ ভাগ চাইছিল না, মুসলমান যাতে ভাগ হয় সেটা জামাত চায় নাই। আর জামাত বাংলাদেশের নেতৃত্ব খুব কম ছিল, জামাতে পাকিস্তানি বেশি ছিল। বাংলাদেশে যারা আছে তাদের কথা ওরা মানতো না, আর তারা সাহসও দেখায় নাই পাকিস্তানের বিপরীত কথা বলার জন্য। তারা চায় নাই যাতে মুসলিম জাতি দুইটা ভাগ হয়ে যায়। তারা বাংলাদেশকে সহযোগিতা করে নাই, তারা পাকিস্তানকে সহযোগিতা করছে। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, এরকম টোটাল 12 জনের তালিকা পাওয়া গেছে ইতিহাসে যুদ্ধ অপরাধী। তো 12 জন, আমি 12 জন পর্যন্ত দেখেছি রাজাকার, যুদ্ধ অপরাধী। আল শামস, আল বদর, রাজাকার, টোটাল বাংলাদেশের 12 জন ব্যক্তি উল্লেখ পাওয়া গেছে। পরে 71-এর পরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তারা রাজনীতির ভিতরে যুক্ত থাকে। তারপরে আবার জিয়াউর রহমান আমলে 75-এর পরে যে বঙ্গবন্ধু 75-এর সময় যে বাকশাল কৃষক শ্রমিক লীগ একতন্ত্র কায়েম করেছিল বাকশাল, সেটার যে তাকে যে সিস্টেম সে করেছিল সেই সিস্টেমেই তাকে মেরে দিছে। তাকে হত্যা করার পরে খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করে। তারপরে খন্দকার মোশতাক ক্ষমতা ছাড়ে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে 75-এ, 76-এ আর কি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে। তাই 75-76 এখান থেকে শুরু। পরে জিয়াউর রহমান আবার বহুদলীয় রাজনৈতিক ধারা শুরু করেছে। সে ভেবেছিল যে একটা গণতন্ত্র দেশ প্রতিষ্ঠা হোক, সেখানে সে আবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার জন্য, জামায়াত ইসলাম আরও যারা নিষিদ্ধ সংগঠন ছিল তাদেরকে। জিয়াউর রহমানের মহান অনুভবতা ছিল, সে চাইছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। হয়ে গেছে। তারপরে আবার জামায়াত ইসলামের রাজনীতি করার সুযোগ পেল ধাপে ধাপে। তারপরে অনেকেই রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী রাজ্য পরিচালনা করেছে এই পর্যন্ত। পরে শেখ হাসিনার আমলে কিন্তু যত এই দেশদ্রোহী ছিল, যত যুদ্ধ বিরোধী ছিল,
তাদের কিন্তু সাজা দেওয়া হয়েছে, তাদের কিন্তু মেরে ফেলা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের যে 12 জনের তালিকা ছিল সেই 12 জন কিন্তু একজনও নাই, সবাই কিন্তু শাস্তি পেয়েছে, সবাই কিন্তু মরে গেছে। এখন এক ঘরে দুইটা ছেলে, একটা ছেলে ভালো একটা ছেলে খারাপ। যে ছেলেটা খারাপ চুরিদারি করতো তাকে জনগণ পিটাইয়ে মেরে ফেলাইছে। এখন সে অপরাধ করছে, তারা জনগণ পিটাইয়ে মেরে ফেলাইছে, কিন্তু তার অপরাধের দায়িত্ব যে আরেকটা ভাই আছে সেটা তো ভালো, তারে বলা যাবে না, তার বাবাকে বলা যাবে না, ও পুরো পরিবারকে বলা যাবে না। যে খারাপ ছিল তাকে জনগণ শাস্তি দিয়েছে, মেরে দিয়েছে। কিন্তু সেই জনগণ যদি তারপরও বলে তোর ছেলে ভালো না, তোর ভাই ভালো না, ভালো ছিল না, ভালো ছিল না, সেটা তো মরেই গেছে, তারা তো মেরেই ফেলে, তার অপরাধের সাজা তো সে পেয়ে গেছে। এখন তার মানে উদাহরণ পুরো পরিবারকে দেওয়া যাবে না, বাবা মাকে দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না। আর আমার বলার উদ্দেশ্য, জামাত একটা সংগঠন। রাজাকার হলে সংগঠন হয় না, রাজাকার হলে সংগঠনের যে ব্যক্তিরা ছিল তারা ছিল রাজাকার। তাদের বিচারও হয়েছে, তাদের ফাঁসিও হয়েছে। কিন্তু এই প্রজন্মে এসে আমরা জামাতকে ভোট দিয়েছি, কিংবা যারা জামায়াতকে ভোট দিয়েছে, এখন যারা জামায়াতের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ছিল না, নাই। যদি থাকতো তাহলে তারাও শাস্তি পেত। কাজেই ওই সংগঠন জামায়াত ইসলামী পাকিস্তানও নাই, আর ওই জামায়াত ইসলামী পাকিস্তানের যে নেতৃত্ব দিয়েছিল যারা, তারাও নাই, তাদেরও শাস্তি হয়েছে। এখন ওই সংগঠনও পরিবর্তন হয়েছে, জামায়াত ইসলামী বাংলাদেশ হয়েছে। আর ওই নেতৃত্ব, যারা নেতৃত্ব দিয়েছে তারাও পরিবর্তন হয়েছে। কাজেই এখনও যদি সেই তাকে রাজাকার 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 বলা হয়, এটা কি মানার মতো? আর একটা কথা বলি, যখন 2001 সালে খালেদা জিয়া ক্ষমতা আসলো, তখন আন্তর্জাতিক মিডিয়াও, মানে বাংলাদেশের দুর্নীতির শীর্ষে 5বার চ্যাম্পিয়ন হয়েছে এরকম খবর আন্তর্জাতিক মিডিয়া করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ মিডিয়া করেছে, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, নয়া দিগন্ত, ইনকিলাব, যত পত্রিকা তখন ছিল তারা প্রত্যেকেই দুর্নীতির কথা তুলে ধরেছে। বিএনপির সরকারের মন্ত্রী আমলারা, এমপিরা যারা আছে, সবাই দুর্নীতি অবাধ লাগামহীন দুর্নীতি করেছে। এখন এই দুর্নীতি করছে তারা, কিন্তু খালেদা জিয়া তো ভালো ছিল, সে তো জানতো না কোন কোন জায়গায় তার এমপি মন্ত্রীরা হাত মেরেছে, কোন কোন জায়গায় তারা খেয়েছে। সে তো ব্যক্তি, সে আপসহীন ছিল, সে আমরা দেখেছি, সে অল্প বয়সে তার স্বামী হারিয়েছে, সে ছিল বাংলাদেশের একমাত্র সুন্দরী নারী। সে চাইলে অন্য কারোর সাথে সে সংসার করতে পারতো, সে জীবন পার করতে পারতো, কিন্তু সে করে নাই। সে নিজের সতীত্ব বজায় রেখেছে, নিজের মান সম্মান বিসর্জন সব কিছু সে ঠিক রেখেছে, তার নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। তার স্বামীর স্মৃতি বিএনপি নামে এই দলটাকে সে আঁকড়ে ধরেছে। তারেক রহমান বিদেশে গেছে, বিদেশে রয়েছে, সে রাজনীতি মুচলেখা দিয়ে গেছে, রাজনীতি করবে না। 17 বছর সে বাংলাদেশে ছিল না। তার মার উপরে যেই নির্যাতন হয়েছে, ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে জেলে নিয়ে তারে মৃত্যুর মুখে ধীরে ধীরে ঠেলে দিছে, না মানে তার উপরে যে নির্যাতন, সেটা সীমানার বাইরে, সীমাহীন। তারেক রহমান তো তার পরিবার নিয়েই ছিল, তার স্ত্রী ছিল, তার মেয়ে ছিল। খালেদা জিয়ার তার পরিবার ছিল না, সে একা ছিল, নিঃসঙ্গ জীবন ছিল তার। সে ত্যাগী, সে ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে। কাজেই বিএনপিকে মানুষ ভালোবাসে এজন্য, জিয়াউর রহমান, খালেদা জিয়া। এই যে আমাদের 26-এ নির্বাচন হলো, 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পরে 5ই আগস্টের আগে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগ যারা করতো তাদের বাইরে প্রত্যেকটা মানুষ বিএনপিকে সাপোর্ট করতো, বিএনপিকে ভালোবাসতো, কারণ তারা নির্যাতনের শিকার হয়েছে। যত জামাত যে এই 3.25 কোটির মতো ভোট পেয়েছে, এই ভোট কার? জামাতের নামগন্ধ ছিল, জামাত ইসলামীর 1 কোটি ভোটও তো বাংলাদেশে ছিল না, 3.25 কোটি ভোট পায়, এটি সব বিএনপির ভোট। 5ই আগস্টের পরে যে সময় দেখছে বিএনপি সেই আওয়ামী লীগের দখল করা জায়গা, আওয়ামী লীগ যেখান থেকে শেষ করছে, বিএনপি আবার সেখান থেকেই শুরু করছে, সেই একই জায়গা থেকে একই রকম একই ক্যাটাগরি একটু উন্নত করছে। চাঁদাবাজি মানে যেমন 10 টাকার জায়গায় 20 টাকা করছে। এজন্য মানুষ দেখতে দেখতে হয়রান হয়ে গেছে। নিজের দলের মধ্যে তারা খুনোখুনি, মারামারি, প্রায় 200 জন মানুষ নিজেদের মধ্যে তারা মেরে ফেলেছে, নিজেরা সংঘর্ষ করে, ভাগাভাগি করে, মিটফোড়ে প্রকাশ্য হত্যা, পাথর দিয়ে। এসব বিষয় দেখে যারা বিএনপিকে ভালোবাসতো তারা বিএনপির থেকে
বের হয়ে গেছে, তারা আর বিএনপিকে আর সাপোর্ট করে না। তারা ভালোবাসতো শেখ খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে, কিন্তু তারা মনে মনে ভেবেছিল এবার অন্য কারো পক্ষে ভোট দিবে। এখন বিএনপির বিপক্ষে ভোট দিয়েছে, এটা বিকল্প হিসেবে জামাতকে পছন্দ করে ভোট দিয়েছে, কিন্তু জামাত দল কেউ করতো না, আমিও করতাম না। আমি বিএনপির বিকল্পে একটা ভোট দিয়েছি জামায়াতকে। এর সব বিএনপির ভোট ছিল, তাদের কাজের কারণে, তাদের এইসব কর্মকাণ্ডের কারণে জনগণ আর কি অতিষ্ঠ হয়ে গেছে, জনগণের চোখ খুলে গেছে। এখন বিএনপির অনেক লোকজন আছে ভালো, তারা চুপ থেকেছে, তারা বলতেও পারে নাই। ভালো সংখ্যাও আছে, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা দলের মধ্যে খারাপের সংখ্যাও আছে। যারা যারা ভালো ছিল তারা চুপ থেকেছে, অথবা দল থেকে বের হয়ে গেছে, অথবা চুপ ছিল, তা বলতে পারে নাই। খালেদা জিয়া তো নিষ্পাপ ছিল, জিয়াউর রহমান নিষ্পাপ ছিল, তারা চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত ছিল না। তার জন্য কি আমি পুরো বিএনপিকেই বলবো যে বিএনপি দলটাই খারাপ? এটা বলা যাবে না। বিএনপির কিছু দলের কিছু ব্যক্তি এরকম বলা যাবে, দলের ব্যক্তি যারা খারাপ তাদের বলা যাবে, তাদের সমালোচনা করা যাবে। কারণ যেহেতু খালেদা জিয়া জানতো না জিয়াউর রহমান দুর্নীতি করে নাই, খালেদা জিয়া করে নাই, তাহলে বিএনপির কেন বদনাম হবে? এখানে বদনাম হবে তাদের দলের নাম ভাঙিয়ে যারা করে তাদের। বিএনপির অপরাধ না, অপরাধ বিএনপি যারা করে তাদের মধ্যে থেকে কিছু লোকে। 17 বছর তারেক রহমান বিদেশে ছিল, তিনি জান দেখছে এই 5ই আগস্টের পর কে কোন দিকে চাঁদাবাজি করেছে? সে তো দেখে নাই। এখন যদি আমি বলি যে তারেক রহমানও করেছে, মানে বিএনপি টোটালটাই আমি যদি বলি তারেক রহমান চাঁদাবাজ দুর্নীতিবাজ, কারণ সে তো 17 বছর ছিল না, আর 5ই আগস্টের পরে সে ছিল না, এসব করছে বিএনপির অন্য কোন নেতাকর্মীরা। কারণ উদাহরণ হিসেবে তারেক রহমানকে বলা যাবে না, টোটাল বিএনপিকে বলা যাবে না। তাই উদাহরণ হিসেবে জামাত ইসলামকেও বলা যাবে না রাজাকার। এটা সংগঠন ছিল, জামাত ইসলামী পাকিস্তান ও সংগঠন নাই। পাকিস্তানে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা যুদ্ধপরাধী ছিল, তারাও নাই। নতুন সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ, মানে নাম নতুন হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ নেতৃত্ব নতুন প্রজন্মই দিয়েছে, আর ভোটও দিয়েছে নতুন প্রজন্ম। কাজেই জামাত ইসলাম সংগঠন রাজাকার না। তারা যারা ভোট দিচ্ছে, যারা করে এখন, তারা কোনো রাজাকারে তাদের কোনো প্রমাণ নাই। এটা শুধু বলার জন্যই কথা বলেন আপনারা। আপনারা যদি সত্যবাদী হন, জামাত ইসলামকে রাজাকার রাজাকার করেন যারা, তারা এর প্রমাণ দেন যে এখন যারা আছে তাদের মধ্যে কেউ রাজাকার আছে। তাদের রাজাকারের অভিযুক্ত তারা একজন ব্যক্তি দেখান। আমরা তো জন্ম হয়েছে আমাদের এদিন, আমরা তো ওটা জামাতকে ভোট দিচ্ছি, আমরা রাজাকার? যারা জামাতকে ভোট দিচ্ছে তারা সবাই রাজাকার? যারা জামাত করে তারা সবাই রাজাকার? কেউ রাজাকার না, এখন কেউ রাজাকার নাই। শুধু আপনারা ওই মৃত লোককে নিয়ে গবেষণা করেন, যেটা গীবত ছাড়া আর কিছুই হয় না। যদি আপনারা ওরকম বলেন, তাহলে উদাহরণ হিসেবে টোটাল বিএনপিকে বলা যায়, টোটাল বিএনপিকে খারাপ বলা যায়। টোটাল বিএনপিকে খারাপ বলা যাবে না। খালেদা যে সৎ মানুষ ছিল, ভালো লোক ছিল, জিয়াউর রহমান ভালো লোক ছিল, তাদের তাদের বদনাম করা যাবে না। বদনাম করা যাবে যে এই ব্যক্তিরা করে, তাদের দল কোনোদিন খারাপ হয় না, দলের যে কিছু ব্যক্তি খারাপ হয়। জামাত ইসলাম রাজাকার এখন না, আগে যারা ছিল তারা শেষ, তারা গেছে গা। এখন নতুন প্রজন্ম, এই প্রজন্ম যারা নেতৃত্ব দেয়, তারা কেউ রাজাকার নাই, কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ থাকে, যদি আপনারা সত্যবাদী হন, তাহলে দেখান। ভালো থাকবেন।